ওকে, আপনার জয়েনিং আর দু একজন জয়েনিং হলে আমরা ক্লাস শুরু করে দেবো। আপনাদের মধ্যে কেউ একজন বলতেছিলেন যে টাইমটা কেমন কি, রিটেনের জন্য, ফাইনালের জন্য কত মিনিট আপনারা এক্সাম দিচ্ছেন? ম্যাম, মিডের জন্য 1 ঘন্টা থাকে আর ল্যাবের রিটেন পার্টের জন্য 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। এটা হচ্ছে কোশ্চেনের মার্কের উপর এবং কোশ্চেনের সংখ্যার উপরে নির্ভর করে আর কি। ওকে, কেমন কোশ্চেন ফেস করতেছেন ফাইনালে, মানে কতটা? ম্যাম, আজকে যেরকম আমাদের 3টা কোশ্চেন ছিল, তো তার জন্য 1.5 ঘন্টা টাইম ছিল। বড় বড় কোশ্চেন ছিল তো, ব্রড কোশ্চেন আর কি। এজন্য স্যার 1.5 ঘন্টা টাইম দিয়েছিল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনাদের আজকে রিভিউ ক্লাসের জন্য আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, যেটা দেখে আপনাদের মানে সাইট থেকে শুনি আসলে রিভিউ বলতে আপনারা কিভাবে চাচ্ছেন, বা সবার থেকেই রিভিউ নিচ্ছেন নাকি শুধু আমার থেকে রিভিউ? নো না ম্যাম, ম্যাম, আমাদের সবাই সব হচ্ছে যে টিচাররা রিভিউ ক্লাস নিয়েছে। ওকে, ঠিক আছে, সেদিক থেকে তাহলে। তো আমরা আসলে ডিসকাশন করেছিলাম কয়টা, মনে হয় তিনটা চারটা থিওরিটিক্যাল পার্ট করেছিলাম, এবং যেটা আপনাদেরকে বলা হয়েছিল এক্সামে মিড টার্ম প্লাস ফাইনালের ক্ষেত্রে রিটেন পার্টের পাশাপাশি প্রেসক্রিপশন থাকবে। তো এখন আপনাদের মনে হয় চারটা না পাঁচটা পড়িয়েছিলাম টপিক, এক দুই তিন চার, চারটা টপিকে মনে হয় থিওরিটিক্যাল পার্ট ডিসকাশন করা হয়েছিল, পাশাপাশি প্রেসক্রিপশন শেখানোর জন্য বা প্রেসক্রিপশন কিভাবে লিখতে হবে এটা নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছিল। তখন আপনাদের দিক থেকে কোনটা নিয়ে ডিফিকাল্টিস ফেস করতেছেন? রিটেন পার্টে কি চারটা পাঁচটা টপিক খুব বেশি, নাকি প্রেসক্রিপশন কমানোর জন্য, বা কোনটাতে আপনাদের মানে চাহিদা কি আগে সেটা শুনি। ম্যাম আসলে এক্সাম গুলো এত পর পর, এই যে আমাদের হচ্ছে থিওরি শেষ হওয়ার পর আমরা প্রতিদিন এক্সাম দিতেছি, মানে 26, 27, 28, 29, আজকে শুক্রবারেও আমাদের ভাইবা ছিল, পরীক্ষা ছিল। সব মিলায় আমরা জাস্ট সন্ধ্যার একটু আগে বাসায় আসছি। তারপরে ম্যাম কালকে একটা প্রোগ্রাম আছে, দেন 30 তারিখ একটা এক্সাম আছে, এরকম ল্যাব ট্যাব সবকিছু ভাইবা মিলায় সারাদিন। দেন আপনার এক্সাম 1 তারিখে। সো ম্যাম আমাদের পক্ষে তো এই জিনিসগুলো আগে রিড আউট করে রাখলেও টোটাল থিওরি গেছে আমাদের মধ্যে, এখানে এতদিন ধরে ল্যাব গেছে। তাহলে ম্যাম হুম হুম। এক রাতে আর কতটুকু পড়তে পারবো? মানে 30 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর মানে বিকাল থেকে পড়া শুরু করব, দেখা গেলো 1 তারিখ সকাল 10টা থেকে আবার পরীক্ষা। মানে এক সেক্ষেত্রে তারিখে ম্যাম তো একটু এক্সাম না, আমি যেটা শুনলাম সিআর আমাকে জানিয়েছে আপনাদের এক্সাম মেবি 2 তারিখে, মানে আপনারা দিতে যাচ্ছেন, একদিন আপনারা গ্যাপ নিয়েছেন বা অন্য কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা জানি না। মানে আমাকে যে যতটুকু আমি আর কি জানি আপনাদের এক্সামটা 2 তারিখে মেবি, নাকি সিআর কই? ম্যাম এখনো ওইটা ফুললি ফিক্সড হয়নি, তবে আপনার পরীক্ষা একদিন গ্যাপ থাকবে। আমার পরীক্ষার একদিন গ্যাপ থাকবে, তাহলে তো অনেক মানে সময় পাওয়া গেল, তাহলে কমানো দরকার আছে। আচ্ছা, ম্যাম তো একদিন ম্যাম, তো কম হয়ে যায় আমাদের অনেক। অনেক পড়া ম্যাম, অনেক অনেক পড়া। পড়া আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে বলি, যেটা আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট হবে হচ্ছে অনলাইনে, ভাইবাটা হয়তো ফেস করবেন, বাট থিওরিটিক্যাল পার্টটা শেষ হয়ে যাবে। ভাইবার জন্য কিন্তু কোনো কিছুই বাদ দেওয়ার মতো নাই, আর হয়তো আপনাদের রিটেন পার্টের জন্য আমি একটু সামারাইজ করে দেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু ভাইবার জন্য অবশ্যই প্রত্যেকটা শীট থরলি পড়তে হবে। প্রেসক্রিপশন গুলো যেভাবে বলেছিলাম, প্রেসক্রিপশন আপনাদের এক্সামে যেগুলো আসবে প্লাস আপনাদের যেগুলো শেখার জন্য বলা হয়েছে, সেগুলো জাস্টিফিকেশন বা কেন কি কোনটা ইউজ করতেছেন এই টাইপের কোশ্চেন ভাইবে আসতেই পারে। কি ইনগ্রিডিয়েন্ট যেগুলো আপনি চুজ করতেছেন তার মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট থাকতেছে, কিছুটা ডোজ জানতে চাইতে পাওয়া হতে পারে। পাশাপাশি যে শিট গুলো দেওয়া হয়েছে এটা অবশ্যই পুরোটা আপনাদের গো থ্রু করে আসতে হবে ভাইবার জন্য। হ্যাঁ, ভাইবার জন্য খুঁটিনাটি সবই, কোন জায়গা থেকে কোশ্চেন হবে, কি ধরনের, এটা আছে আলোচনা সাপেক্ষে যে কোনো কিছু কোশ্চেন হতে পারে। ইম্পর্টেন্ট কোনগুলো ক্লাসের ক্ষেত্রে অনেক সময় বলা হয়েছে, বাস রিটেন পার্টটার জন্যই তো আপনাদের মেন প্রবলেম, নাকি রিটেনটা একটু সামারাইজ করা, এটাই তো? জি ম্যাম। ওকে, তো আমরা ফার্স্ট চলে যাই। ফার্স্টে আমাদের ছিল ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, রেকর্ড কিপিং অ্যান্ড ফলো আপ ট্রিটমেন্ট। তো এটার হেডিংটাতেই আমরা খুবই ক্লিনিক্যাল বেসিসে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আমরা যেটাই করি আমাদের মেডিসিন পারপসে, আমরা সাইন সিমটম থেকে ফার্স্ট অফ অল আমরা ডায়াগনোসিসে যাই, ট্রিটমেন্ট করি, এবং ট্রিটমেন্ট ডায়াগনোসিসের পাশাপাশি আমাদের কিছু রেকর্ড রাখতে হয়। ফাইনালি ট্রিটমেন্টের পরে আমরা একটু ফলো আপ, যে ট্রিটমেন্ট গুলো যা ফলো আপ করি আর কি, কেসগুলো। তো এখান থেকে যেটা জানার জন্য, এগুলা তো ইন জেনারেল বলা হয়েছে। পারপোজ টাইপস অফ ডায়াগনোসিস এটা আপনারা আশা করি সবাই জানেন, তারপর একটু দেখতে হবে মেন যেটা আমাদের স্টেপস এন্ড মেথড অফ এক্সামিনেশন অফ মেকিং এ ডায়াগনোসিস। তার মানে আমরা ডায়াগনোসিস কিন্তু জানি, কিন্তু একটা ডায়াগনোসিস স্টেপ বা কোন কোন মেথডে করা হচ্ছে যদি একটু সাজায় জানতে চাই, এটাই কিন্তু একটু পড়ার জন্য একটু স্টেপ বাই স্টেপ জানা দরকার আছে।
এখন স্টেপ বাই স্টেপ বলতে এই এই স্টেপের মধ্যে কিন্তু আমাদের মনে হয় ম্যাক্সিমাম পুরো শীটটা ধরেই কথাবার্তা, অর্থাৎ এই স্টেপ গুলার মধ্যে এক্সট্রা করে আমরা কি পড়েছি এগুলারই বিবৃতি আমরা পরবর্তীতে গিয়েছি, যে ডিস্টেন্স ইন্সপেকশন কিভাবে করে, ক্লোজ ইন্সপেকশন, ফিজিক্যাল বা এই বিষয়গুলোকে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করেছি। তো স্টেপস অ্যান্ড মেথড অফ মেকিং ডায়াগনোসিস এটা আমাদের তাহলে একটু সুন্দর করে জানা, প্লাস হচ্ছে পাশাপাশি এগুলোর ভিতরে তো আমরা যাব নেক্সটে। আর একটা জিনিস হচ্ছে, যেটাই বলি না কেন, যেহেতু মিড টার্ম প্লাস ফাইনাল, তো নাম্বার কোনটার ক্ষেত্রে কত মার্কস আছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিসিশন নিতে হবে, যে যদি কোনো বড় কোশ্চেন চলে আসে সেটাকে আপনি সামারাইজ ভাবে কিভাবে লিখবেন বা কিভাবে কতটুকু অ্যাড করা টাইমের মধ্যে সম্ভব সেভাবে অ্যাড করবেন। আর যদি সময় বেশি থাকে বা মার্ক ডিস্ট্রিবিউশন বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই একটু বেশি করে লিখতে হবে। এটা তো আশা করি আপনারা এই লেভেলে সবাই বুঝেন। তো প্রসিডিউর অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা বলা হচ্ছে, এখান থেকে জানার জন্য মেইনলি এগুলো তো তেমন মানে ভাইবা রিলেটেড অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে কোন জিনিসটা কেমন, কিন্তু মেইন যেটা বললাম স্টেপের মধ্যে আসলে কি সবকিছু চলে আসে। তো সবকিছুর মধ্যে থেকে এই যে এখন ডেসক্রিপশন শুরু হয়েছে, মানে ইন জেনারেল ওই একটা স্টেপে পড়লে আমাদের কি সবগুলো জিনিস কিন্তু পড়া হয়ে যাচ্ছে। আর সেটা ভাইবা প্লাস রিটেন দুটার জন্যই ইম্পর্টেন্ট। সো একটু যা চেষ্টা করতে হবে মেন যে জায়গাগুলোতে যদি বলি, আমরা কিভাবে ডিস্ট্যান্ট ইন্সপেকশন করতেছি, বিহেভিয়ার, এই জিনিসগুলোতে ভাইবার জন্য বেশ আলোচনা করা হয়। পোস্টার, জেস্টার, রেসপিরেটরি রেট। আমরা কিছু ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করেছিলাম। সেক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমাদের কিছু পালপেশন ছিল, পারকাশন ছিল, অসকালটেশন ছিল। সেগুলো কি, কেন, মানে অবজেক্টিভ কি ছিল, আমাদের গোলস কি ছিল, আমাদের কিছু ফাইন্ডিংস ছিল। হ্যাঁ, পালপেশন, পারকাশন, অসকালটেশনের কিছু ফাইন্ডিংস ছিল। সেখানে কিছু এক্সাম্পল আকারে কিন্তু দেওয়া আছে অনেক জায়গায়, না ফার্ম কিভাবে বলছে, ফার্মের ক্ষেত্রে কি এক্সাম্পল, মানে কোনটাকে আমরা কিভাবে কোথায় কোন ফাইন্ডিংসটা পাচ্ছি, তাহলে সেই এক্সাম্পল সহকারে পড়ে ফেলা। পালপেশন সাইট বিভিন্ন সময় অনেক সময় জিজ্ঞাসা করা হয়, ভাইবা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তাহলে পারকাশন এগুলাতে আলাদা করে কিছু বলার নেই, ইন জেনারেল যেটা বলা হয়েছে ফিজিক্যাল যে এক্সামিনেশন গুলো করা হয় সেগুলোর অবজেক্টিভ কি, সেভাবে কিভাবে করা হচ্ছে যদি সেটা থাকে সেটা অবশ্যই পড়বেন। মানে পাশাপাশি যেগুলো ফাইন্ডিংস যেগুলো আছে সেগুলো সাথে যদি কোনো উদাহরণ থাকে উদাহরণ সব পড়ে ফেলতে হবে। এই যে অনেকগুলো ফাইন্ডিংস দেওয়া আছে। আর এরপরে যেটা আছে সেটা তো পার্টস অফ, এগুলো পুরোটাই ভাইবার জন্য। এখানে যদি ওই পার্টস গুলো দেখে কিন্তু একদম শুধু ছবি মনে করলে ভাবার কোনো সুযোগ নাই, ভাইবাতে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, স্টেথোস্কোপের পার্টস কি, প্রেসক্রিপশনের পার্টস কি, রিটেন পার্টে থাকুক আর না থাকুক, লিম্ফ নোড গুলা কেমন, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিনিক্স মেডিসিন বেসিসে কিন্তু ভাইবার একটা অংশ। এই জন্য কিন্তু ছবিগুলো শুধু দেখার জন্য কিন্তু দেওয়া হয়নি। তো ইন জেনারেল যেটা বলা হলো, এই শীটটা পুরোটাই ডায়াগনোসিস, ট্রিটমেন্ট বা আমরা ডায়াগনোসিস কিভাবে করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন কিভাবে করি, এই জন্য স্টেপটা যদি আমি পড়ি আসলে আমার সবকিছু চলে আসে, আমাকে সবকিছু একটু হলেও পড়তে হবে, কারণ স্টেপের মধ্যে যদি আমি একটু দিতে চাই তার মানে কি ওভারঅল আমাকে যে ডেসক্রিপশন গুলো আছে হয়তো একটু কম একটু বেশি এই বেসিসে আমাকে জানতে হবে বা দিতে হবে। একবার রিডিং দিয়ে হলে আমাকে একটু সাজায় স্টেপটাকে সাজাতে হবে। দ্বিতীয় বলা হয়েছে ফিজিক্যাল এক্সামিনেশন গুলো ইম্পর্টেন্ট, ওগুলার যা যা আছে ওখানে বাদ দেওয়ার সুযোগ নাই। অর্থাৎ আপনার কি জন্য করতেছেন, কি ফাইন্ডিংস পাচ্ছেন, এক্সাম্পল সহকারে যদি থাকে সেটা পড়ে ফেলতে হবে। আর বাকি যেটা বললাম অবশ্যই বোথ ভাইবা প্লাস থিওরি পার্টের জন্য ইম্পর্টেন্ট। এখন যদি আসি, এটা রিমেইনিং কিছু পার্ট ছিল যেটা আমরা পাওয়ার পয়েন্টে দেখেছিলাম একদিন। ওকে, হঠাৎ করে কি ল্যাপটপ হ্যাং করলো কিনা। ওকে, রেকর্ড কিপিং, যে রিমেনিং পার্ট রেকর্ড কিপিং প্লাস মনে হয় একটু বিষয় ছিল। তো রেকর্ড কিপিং আমরা সবাই জানি, রেকর্ড কিপিং সংজ্ঞা তো আর আমাদের দরকার নাই। রেকর্ড কিপিংটা কেন আসলে, রেকর্ড কিপিং যেহেতু আনছি তার মানে কি এটার ইম্পর্টেন্স কি জানা দরকার আছে, এবং রেকর্ড কিপিং যে আমরা করি পাশাপাশি তার কি তারপরে টাইপস আছে কতগুলো, কি কি টাইপস এর রেকর্ড কিপিং এগুলো আমরা আলোচনা করেছি। দেন মেথড, এগুলো তো আমরা জানি সবাই, পেপার বেস, ডিজিটাল বেস, এগুলো তো আলাদা করে ওইভাবে মেমোরাইজ করার কিছু নেই। তাহলে এখানে রেকর্ড কিপিংটা আমরা ইম্পর্টেন্সটা শিখলাম। টাইপস গুলো কি কি কিভাবে হলো এটাও যেহেতু একটু নতুন বা একটু জানার বিষয় আছে তাহলে এটা জানলাম। বাকি এগুলো খুব ইম্পর্টেন্ট না, তবে ভাইবার জন্য সবকিছু পড়া লাগবে। ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাডভাইসে যদি আসি, ট্রিটমেন্ট অ্যাডভাইস বা প্রিন্সিপাল যেটা, ইন জেনারেল এখানে জাস্ট সংজ্ঞা, এটা আপনি দেখলেই তো বুঝতে পারতেছেন এটা খুব যে রিটেন পার্টে আসার মতো না।
দেন যদি এখানে ওভারঅল বলতে চাই, প্রিন্সিপাল কি কি বিষয় আমরা কনসিডার করতে পারি এবং ইন জেনারেল কি কি টাইপস আছে। ট্রিটমেন্ট আমরা সবাই জানি, তার মানে কি যে টাইপ দেখে আমরা সেই বেসিসে কি ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্টে জানার মধ্যে তাহলে যদি বলতে চাই, এটা সবার কাছে ফার্স্ট অফ অল কি অ্যারাইজ হবে, যাতে তাই টাইপস যদি থাকে কি কি টাইপস ট্রিটমেন্ট আছে, সেই টাইপস এর ভিতরে কি আমরা সেটাকে ডিফাইন করেছি, বিভিন্ন এক্সাম্পল সেট করেছি সে অনুযায়ী। তাহলে সেটা একটু দেখার দরকার আছে। পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়াল যে কনসিডারেশন ছিল, একটু ওভারঅল মানে এইগুলা যে ল রেগুলেশন এগুলা দরকার নাই, কিন্তু যে কনসিডারেশন গুলো আমরা আনি, এনিম্যাল ওয়েলফেয়ার যে অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিমাইক্রোবিয়াল যে রেজিস্ট্যান্সের বিষয়টা ছিল এখানে, এটা একটু হালকা দেখলেই হবে, আর কিছু দরকার নাই এখানে। নেগলিজেন্সি একবার গো থ্রু করতে পারেন। যেটা ছিল আপনাদের জন্য একটা ডিফারেন্সিয়েশন ছিল, যেটা প্রিজামটিভ বা ফিল্ড ডায়াগনোসিস, ল্যাবরেটরি ডায়াগনোসিস, যেহেতু একটা ডিফারেন্সিয়েট আকারে আমাদের পুরো প্রিজামটিভ এবং ল্যাবরেটরি ডায়াগনোসিসটা চলে এসেছে। সো এটা আমাদের এটা দেখলে আসলে অনেক কিছু কাভার হয়ে যায়, এজন্য এটাকে স্কিপ করার সুযোগ নেই। এখানে কি আর কিছু ছিল না? এখানে প্রেসক্রিপশন ছিল। তাহলে ওভারঅল এটাই। না বুঝতে পারলে যে শিট থেকে যাচ্ছি সেখানে সাথে সাথে কোশ্চেন করবেন, কারণ আজকে একটু সমস্যা হচ্ছে ফাইল ওপেন করতে। সো একবারে বললে ওপেন করতে মানে ওটা শেষ হয়ে গেলে সুবিধা হবে। প্রগনোসিস আমরা পড়েছিলাম, তাহলে প্রগনোসিসটা যেহেতু একটু মোটামুটি অনেক সময় দরকার হয়, প্রগনোসিসটা কি, ফ্যাক্টরস এর পাশাপাশি প্রগনোসিসে আমরা খুব ছোট একটা টপিক, এখানে আসলে বাদ দেওয়ার বলা কিছু না। প্রগনোসিস কি জিনিসটা তো জানা লাগে, কি কি টাইপস ছিল, আমরা কিছু টাইপস এর নাম শিখেছি। শুধু নাম শেখানো, আমরা যে এটা বলি যে এটা এক্সেলেন্ট প্রগনোসিস, সেটা কোন ডিজিজের ক্ষেত্রে বলতে বা আমরা ফেভারেবল কন্ডিশনের ক্ষেত্রে, এখানে এখানে কিছু সংজ্ঞা আকারে বলা ছিল, পাশাপাশি এখান থেকে কিছু এক্সাম্পলও ছিল মনে হয়। যদি টাইপ চলে আসে সেক্ষেত্রে দুইটাকে কম্বাইন করে এক্সাম্পল সহকারে পড়ে রাখা ভালো। আর ফ্যাক্টরস সেটা তো আছেই, কি কি ফ্যাক্টরস। তাছাড়া এখানে যেহেতু কিছু নাই, এখান থেকে শুধু বাদ দেওয়ার মতো যদি জায়গা বলা হয়, এখান থেকে বাদ দিলে হবে, উপর যেটুকু আছে সেটুকু একটু দেখতে হবে। তার মানে ফ্যাক্টরস কি কি পড়লেন, টাইপসটা পড়লেন, প্রগনোসিস কি জানলেন, এখান থেকে এটুকু বাদ দিলেও হবে, মোটামুটি সমস্যা নাই। আর এক্সাম্পল সেট করার জন্য এখানে আপনাদের কিছু এক্সাম্পল সহকারে পড়ানো হয়েছিল। এই টপিকটা না পড়লেও একটু গোছায় নিবেন পুরো শিট থেকে টাইপস অনুযায়ী এক্সাম্পল গুলো। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের বিষয়ে যেটা ছিল, আমরা বিভিন্ন ডিসফাংশন করেছি বিভিন্ন সিস্টেমের, পাশাপাশি সেই ডিসফাংশন অর্থাৎ যে ডিজিজ কন্ডিশন করেছি তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো দেখার চেষ্টা করেছিলাম। এখানে কয়টা সিস্টেম আছে? 6টা, 7টা সিস্টেম। এটা কি অনেক বেশি? এখানে কি কমানো লাগবে নাকি পারা যাবে? জি ম্যাম, একটু কমাই দেন। কমাই দিতে শীত হবে। দেখে মাথা ঘুরতেছে ম্যাম। হ্যাঁ, কে কি বললেন যেন শেষে শুনতে পারলাম না। ওকে, সিস্টেম ওয়াইজ যদি বলি, আমরা যেহেতু সিস্টেম ওয়াইজ পড়েছি, তো যে সিস্টেমগুলো ইম্পর্টেন্ট আসলে এখানে বলতে গেলে, আর রেসপিরেটরি সিস্টেম অবশ্যই ইম্পর্টেন্ট। কয়েকটা সিস্টেম যদি কমাইতে চাই, কার্ডিওভাস্কুলার, ডাইজেস্টিভ, 7টা আছে, কয়টা কমাইলে ভালো হয়? তিনটা কমাইলে হবে, 4টা দিই না? ম্যাম, রেসপিরেটরি 3টা দেন। হ্যাঁ, 3টা দিতে হবে, তাই 3টা দিলে তো এক্সামে চলে আসলো। রেসপিরেটরি সিস্টেমটা পড়েন, কার্ডিও, ডাইজেস্টিভ সিস্টেমটা পড়েন। মানে এটাকে কিন্তু ডিসফাংশন গুলো কি কি, পাশাপাশি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কিন্তু প্রয়োজন। অর্থাৎ আপনার যেভাবে আসবে, আর নাম্বারিং এর বিষয়টা বারবার বলে দিচ্ছি, অবশ্যই টাইম দেখবেন, টাইম কত করে পাচ্ছেন এক একটা এক্সামের জন্য, প্লাস হচ্ছে মার্কটা কত করে আছে, সেই বেসিসে আপনাকে এক্সাম্পল গুলো সেভাবে সুন্দর করে সাজাই লিখবেন।
টাইম নিয়ে মেবি ঝামেলা হবে না। তো ডাইজেস্টিভ সিস্টেমটা রাখেন, নার্ভাস, ইউরিনারি সিস্টেমটা রাখেন। ওকে, লাস্টে ইন্ট্রুগুমেন্টারি। ওকে, তাহলে যেটা বললাম রেসপিরেটরি, ডাইজেস্টিভ, ইউরিনারি এবং হচ্ছে ইন্ট্রুগুমেন্টারি সিস্টেম, এটা খুবই কম, এই জন্য এটাকে একটু অ্যাড করে দিলাম, বাকি তিনটা না পড়লেও হবে। আর এই চারটার মধ্যেও যখন আপনারা পড়বেন, আপনারা নিজেরা পড়লেও বুঝেন কোন সিস্টেমগুলোতে ডিজিজ বেশি হয়, কোন সিস্টেমগুলোকে আমরা মেজর সিস্টেম বলে জানি ডিজিজের ক্ষেত্রে, সেটাকে আর একটু ওইভাবে একটু বেশি অ্যানালাইসিস করলে এর মধ্যেও আর একটা কমায় নেওয়া সম্ভব। 4, 5। এক্সটার্নাল আর ইন্টারনাল যে অ্যাডমিনিস্ট্রেশন আমরা পড়েছি, এখানে হেডিংটা আছে এক্সটার্নাল আর ইন্টারনাল, অর্থাৎ দুইটা পার্টে আছে। আসলে একটা পার্ট, যে কোনো একটা পার্টে দিয়েছি, তাহলে এটা তো কমাইলে আসলে বলে দেওয়াই হয়ে গেল বিষয়টা। ম্যাম একটু বলেন না প্লিজ ম্যাম। এক্সটার্নাল আর ইন্টারনাল, আচ্ছা এক্সটার্নাল ইম্পর্টেন্ট না ইন্টারনাল ইম্পর্টেন্ট? আপনার কাছে আগে শুনি, কে বললো কমাই দেওয়ার কথা? ম্যাম ইন্টারনাল ইম্পর্টেন্ট। তাহলে আমার বলার দরকার আছে? এই তো আপনারা বুঝেনি তো, তাহলে আবার জানার কি? এক্সটার্নাল পার্টটা তবে ভাইবার জন্য, বারবার বলতেছি, ভাইবার জন্য কোনো টপিকই লেস ইম্পর্টেন্ট না, সবকিছু বিষয় নিয়ে ডিসকাশন হতে পারে, ভাইবার সময় গো থ্রু করবেন অবশ্যই। আমরা এক্সটার্নাল বা টপিক্যাল কোন কোন প্রিপারেশন গুলো করি, পোরশন বা স্প্রে কিভাবে কি করি, কি আছে, এগুলো কিন্তু রিটেন প্রেক্ষাপটে কম ইম্পর্টেন্ট হলেও ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট। তবে এখান থেকে ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা একটু দেখতে পারেন। ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনে দুইটা আছে, ওরাল প্লাস হচ্ছে প্যারেন্টাল, ঠিক আছে? তো এই দুইটা প্রিপারেশন একটু দুইটা জায়গায় ইন্টারনালটা ভালো করে পড়েন। আরো একটা যদি আপনাদের সহজ করে দিই, পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন স্পেসিফিক কোনো, এখানে আমরা অনেক কিছু পড়েছি না, সাইট পড়েছি, টেকনিক পড়েছি, ইন্ডিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তো সবকিছু না আছে যদি কোনোটা ইন্ডিকেট করে দেয়, সেক্ষেত্রে সেই হিসাবে কিন্তু লিখবেন, ওভারঅল সব লেখার প্রয়োজন নাই। যদি কোনোটা ইন্ডিকেট করা থাকে যে ইন্টারনালের এই পার্টটা লেখেন, সাথে এই জায়গাটা লেখেন, তাহলে অবশ্যই শুধু সেইটুকু লিখলেই হবে, ওভারঅল সবকিছু দরকার নেই। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাইটটা পড়বেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো দরকার আছে, বা টেকনিকটা কি কি আমরা কি টেকনিকে করি, কোন সাইটে করি, বা পাশাপাশি সবগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মেবি নাই, যেগুলো আছে সেগুলোর সাথে একটু দেখে নেওয়া, ঠিক আছে? তাহলে এখানে এক্সটার্নাল পার্টটা বাদ দিয়ে ইন্টারনাল পার্টটা ভালো করে দেখবেন। আর যেটা বললাম যে যদি সাইট, লোকেশন বা টেকনিক কোনটা চাচ্ছে, এটা একটু দেখে নিতে হবে। এখন প্রেসক্রিপশনের বিষয়টা বলেন, আপনাদের কি অবস্থা? প্রেসক্রিপশন কথা ছিল সবাই গ্রুপ কম্পাইল করে শিখবেন, সব group- আচ্ছা, অ্যাসাইনমেন্ট টপিকে যার আগে বলি, আপনাদের গ্রুপ মনে হয় 10টা গ্রুপে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, হ্যাঁ? 10টা গ্রুপের মধ্যে কয়টা ছিল? 5টা 5টা করে ছিল মেবি, না? 5টা হলে কয়টা হয়? 5 10 কে 50 এরকম। 10টা না কয়টা দিলাম? 9টা গ্রুপে দিয়েছিলাম। 5 নং 45। 45টা ডিজের মধ্যে আপনাদের কতটা দিলে ভালো হয়? 5 10টা কমাইলে হবে, নাকি আরো কমানো লাগবে? ম্যাম 5-10টা দিলেই শুধু ভালো হয়। হ্যাঁ, কে বলে? জি আল্লাহ, ম্যাম। 5 10টা দিলে তো এক্সামের কোশ্চেন দিয়ে দিলাম, তাই না? বিষয়টা তো এরকম হলো না। 5 10টা না, 45টা মনে হয় টোটাল আমরা পড়েছি। 9টা গ্রুপে 45টা প্রেসক্রিপশন থাকার কথা। ওকে, তো সেখান থেকে আমি সিলেক্ট করতেছিলাম, আপনাদের ক্লাসের আগে কিছু মার্কিং করার চেষ্টা করতেছিলাম। কি অ্যাটলিস্ট 30টা পড়া যায় না নাকি? 35 15টা কমাইলে হয় না নাকি? একদিন আমাদের ম্যাম ম্যাম প্রেসক্রিপশন সময় করা থাকলে তো যায় আমরা ম্যাম, প্লিজ পড়তাম, ম্যাম। কিন্তু এখন অনেক চাপ হয়ে যাচ্ছে ম্যাম, এই জন্যই আর কি। আচ্ছা, তাহলে আর কতটা? 30-এর থেকে এখন কততে নামবো তাহলে? ম্যাম 25? 10টা ম্যাম দিলে ওই যে ভালো 5-6টা হয়। দিলেই ম্যাম ভালো হয় ম্যাম, প্লিজ ম্যাম। 5 6টা তো দেওয়া যাবে না, কারণ 5 6টা তো আমি এক্সামে মিড টার্মে 5টা আপনাকে দিয়েছি। ম্যাম 10টা দিলে ভালো হয়, সাপোজ তাহলে হচ্ছে 10টা দেন।
তাহলে ওই যে exam বলে ফেললাম তো না, মিড টার্ম প্লাস ফাইনাল মিলে যদি 10টা থাকে তাহলে তো 10টা বলে দেওয়া হয়ে গেল না। আরেকটু ম্যাম বাড়াইতে তাহলে হবে। প্লিজ বলে একটু দেন ম্যাম বলে দেন আমাদের। ম্যাম। ম্যাম আমাদের আচ্ছা, সময় নাই ম্যাম, শেষ সময় এত হবে না ম্যাম। 5টা, আর ওখানে কয়টা ছিল? 5টা, 7টা, 10টা। ওকে, দেখি এখানে কয়টা সিলেক্ট করতে, আপনাদের ক্লাসের আগে সিলেক্ট করতেছিলাম আসলে। কয়টা সিলেক্ট করেছি? 1টা, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ওকে, এখানে 15টা পর্যন্ত সিলেক্ট করার টাইম পেয়েছিলাম, এই জন্য 15টা। আর 2-1টা দিব নাকি? 15টার নিচে দেওয়া কমানো সম্ভব না। 45টা থেকে 15টা, 3, 15, 45। ম্যাম না 3, বাড়াইন 15, না ম্যাম, 45, অর্থাৎ 3 তাহলে ভাগের কম। 1 ভাগও না আপনার এক্সাম ফেস করা সম্ভব না, কারণ আপনাদের ফাইনালে 5টা থাকে, মিড টার্মে 5টা থাকলে 10টা বা 5টা বলে দিলে তো আমার আসলে কোশ্চেন বলে দেওয়া হয়ে যায়। এটা কি চ্যাট আসছে কোনো? আমি দেখা যাচ্ছে না কেন? সব থাকলে ভালো হয় ম্যাম। সামনে ইন্টার্নশিপ, এই যে এ গুড। আমি তো একেই খুঁজতেছিলাম, এই যে আমাকে আপনাদের মধ্যে থেকে কমেন্ট আসছে সব ম্যাম থাকলে ও ভালো হয় ম্যাম। মনে হয় বাকি কোনো কিছু করবে না ম্যাম, ও মনে হয় শুধু প্রেসক্রিপশনে করবে, তাই বলছে এগুলো। এই যে আপনারা তার কাছ থেকে শিখবেন। কই কই, আমার চ্যাট কোথায় গেল দেখি। আহ ফাহমিদ, হ্যাঁ, 26, তার মানে সে ম্যাম ও খুব ভালো একটু আগে প্রেসক্রিপশন বলছে, পারে। ম্যাম তার ওই একটু আগে বলছে যে শীত দেখে মাথা শীত দেখে ঘুরতেছে মাথা ম্যাম। ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, এ একটাকে ম্যাম বলতেছিল। ওর মাঝে মধ্যে মাথা না, ঘুরে সামনে তো, কিন্তু ওই জন্য ইন্টার্নশিপ, ওনার কখন কি কথা, বলে ঠিক নাই। ম্যাম না ওর কথায় কথা কিন্তু বাদ দেন লজিক ম্যাম। আছে, কথায় লজিক আছে। সামনে ইন্টার্নশিপে কিন্তু আপনারা প্রচুর ডিজিজ শিখবেন, প্রচুর প্রেসক্রিপশন করতে হবে, আপনাদের দিয়েই করাবে হয়তো। কথা কিন্তু বেশ ভালো বলেছে। এই যে আমি তো কমাইতে যে দেখলাম, এখন আমাকে ইন্সপায়ার করলো যে হচ্ছে তাহলে আর 2-1টা বাড়াই দেওয়া যায় কিনা। এখানে আসলে আমি যেগুলো সিলেক্ট করেছিলাম লাস্ট ডিজিজ পর্যন্ত সিলেক্ট করা আছে। পোলট্রি আপনাদের কোনো ডিজিজ মনে হয় একটাও আমি সিলেক্ট করি নাই, মেবি। আচ্ছা যান, আর বেশি কষ্ট দিলাম না। যে কটা সিলেক্ট করতে পেরেছি এর মধ্যে পড়লেই হবে। পোল্ট্রি ডিজিজ একদমই বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ফাইবারে বেশি লার্জ ডিজিজ নিয়ে আমরা কথাবার্তা, আপনাদের প্রিভেন্টিভ পার্টের জন্য যেহেতু পোল্ট্রি বাদ দিয়েছিলাম। আচ্ছা, আপনাদের এটা কি স্ক্রিনশট নিবেন নাকি আবার পাঠানো তো কিছু না, একবার একটা স্ক্রিনশট নিলেও হবে মেবি এখান থেকে, না? স্ক্রিনশট নিতে পারেন চাইলে একটা এখান থেকে। আর পরে মনে হয় একটা আছে, যেগুলো রেড মার্ক করা আছে এগুলো একটু ভালোভাবে গোথ্রু করেন। হ্যাঁ, যথেষ্ট কমান আছে। 45 থেকে 15টা, 3, 15, 45, 3 ভাগের 1 ভাগ করে দেওয়া হয়েছে। এবং খুব বেশি কঠিন গুলা দেওয়া হয়নি। পোল্ট্রি ছোল্ট্রি ঝামেলাগুলো সরাই দিয়েছি। যেগুলো জানেন এগুলো ট্রিটমেন্ট আপনারা অলরেডি ভালো করে জানেন আমি আশা করি। ম্যাম এখান থেকে শুধু ট্রিটমেন্ট করতে হবে? ট্রিটমেন্ট প্রেসক্রিপশন যেভাবে করতে হয় আপনাদেরকে একটা ক্লাসে আমি প্রেসক্রিপশন একটা একটা এক্সাম্পল আকারে মনে হয় দেওয়া আছে, রিমেইনিং পার্ট অফ 1 এরকম একটা ক্লাসে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে কিভাবে প্রেসক্রিপশন লিখতে হয়, কোন কোন পার্ট গুলো খেয়াল রাখবেন, অবশ্যই একটা ক্লাসে বলা আছে। যারা ভালোভাবে লিখেছেন অবশ্যই শেয়ার করে নেবেন। পার্ট গুলো একটু ফলো করলে ভালো হয়। যেভাবে লিখতে হয় বলে দিয়েছিলাম, একদম ডেট থেকে শুরু করে সিগনেচার পর্যন্ত। হ্যাঁ, এবার কিভাবে ডোজিং, ও আরেকটা বিষয় যেটা ডোজিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, সেটা আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে ক্যালকুলেটর নিয়ে যাবেন, কি আপনারা ওরাল ক্যালকুলেশন করবেন সেটা বিষয় না, বিভিন্ন বডি ওয়েট থাকবে সেই অনুযায়ী কিন্তু ডোজটা অবশ্যই ক্যালকুলেশন করে নেবেন। অনেক সময় ফ্র্যাকশন যদি 0.2, 0.1 এরকম আসে, সেক্ষেত্রে 0.1, 0.2 কে অ্যাভয়েড করবেন। 0.5 যদি চলে আসে সেক্ষেত্রে 0.45 এর বিষয়গুলোকে কনসার্ন রাখতে পারেন, বা 5 এর বেশি হলে 7.7 চলে আসছে সেক্ষেত্রে আপনি 8 দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বা 7.5 আসছে সেক্ষেত্রে 7.5টা লেখা যায়, অনেক সময় 5টা স্ট্যান্ডার্ড, সমস্যা হয় না ডোজিং করতে। কিন্তু 6.5, 6.66 বা 6.78 এরকম ক্ষেত্রে আসলে, যেটা কাছাকাছি হয় 7 এরকম ধরে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেশন ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবেন। যেহেতু লার্জ অ্যানিমাল, স্মল অ্যানিমালের ক্ষেত্রে আমরা অনেক প্রিসাইজ ডোজিং করার চেষ্টা করি। লার্জ অ্যানিমালের ক্ষেত্রে এগুলাতে একটু প্রবলেম হয় না। হ্যাঁ, খুব ফ্র্যাকশনে না যেয়ে একটু কাছাকাছি, রাউন্ড ফিগারের কাছাকাছি থাকার চেষ্টা করবেন ক্যালকুলেশন করে, বডি ওয়েট অনুযায়ী যেটা আসবে আর কি। এটা কি নেওয়া হয়েছে পাশাপাশি? তাহলে এখান থেকে একটা ছিল মনে হয়, ডার্মাটোফাইটোসিস বা রিংওম, এটা নিয়ে নেন। হ্যাঁ, ওকে, সবার কি এটা নিয়ে আসিস? জি ম্যাম। তাহলে দেখেন টোটাল 15টা হয়েছে কিনা, একবার আপনারা কাউন্ট করে নিলে তাহলে এখানে আর কি। আর যেহেতু আর দু একটা সিলেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আপনারা না করতেছেন আর কি, কনসিডার করলাম। ঠিক আছে। ম্যাম, হুম হুম।
আচ্ছা, ওই ডোজ ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় অনেকে থাম্ব পদ্ধতি ইউজ করে যে 10 কেজির জন্য 1 মিলি ওইভাবে দেয়। আসলে ওইভাবে যদি দিই তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, হবে, সমস্যা নেই। 10 মিলির জন্য আপনার যেটা 1 কেজিটা বলতেছেন, যে আমি বলেছিলাম এগুলো হচ্ছে ট্রেড ডোজ, আমরা যেটা বলি, হ্যাঁ, ভেট সলিউশন থেকে যেগুলো শিখেছেন, বা ট্রেড ডোজ আকারে যেটা বলি, যে 10 কেজির জন্য 1 ml, এভাবেও যদি হিসাব করেন ভুল হয় না, একদম কাছাকাছি মানটা আসে। ফার্মাকোলজিক্যাল আসলে এখন এই শর্ট টাইমে সম্ভব না, কারণ ওগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা ডোজিং আপনাকে জানতে হয়। মানে সবগুলোর একটা ড্রাগের ফার্মাকোলজিক্যাল ডোজ শিখতে গেলে আপনাকে ওই ড্রাগের অ্যাকচুয়াল পার কেজিতে কতটা ইউজ করা হয় এটা জানতে হয়, প্লাস আপনার যে মার্কেট প্রিপারেশন সেটাতে পার এমএল এ কতটুকু কত মিলিগ্রাম আছে এইগুলা সব ক্যালকুলেশন করে কিন্তু করা হয়। তো এটা এইভাবে করলেও কারেক্ট, আবার আপনি যেটা ট্রেড ডোজের কথা বললেন 10 কেজির জন্য 1 ml, এটাতে করলেও দেখা যায় দুইটা মান একদম কাছাকাছি আসে, ঠিক আছে, এটা প্রবলেম হয় না। তো সেক্ষেত্রে আপনার যদি সহজ হয় ওটাই আমি আপনাকে থেকে প্রিফার করেছিলাম শর্ট টাইমের জন্য, যে 10 কেজির জন্য, 20 কেজির জন্য, বা 25 কেজির জন্য 1 ml, এইভাবে যেটা আছে এইভাবে ধরেই করেন, এটা আপনাদের জন্য ইজি হবে। কিন্তু এটা বললাম বডি ওয়েট অনুযায়ী ক্যালকুলেশন করে নেবেন, মানে কনভার্ট করে নেবেন কতটুকু লাগতেছে। তারপরে নেক্সট আপনাদের ইনস্ট্রাকশন যেটা থাকলো, ফ্র্যাকশন মার্ক আসলে, যেহেতু সবগুলো লার্জ অ্যানিমালের ক্ষেত্রে দেওয়া হয়েছে, যদি 0.5 আছে সেটাকে কনসিডার করেন, সমস্যা নেই। কিন্তু সাপোজ 6, 6.5, 7 এই টাইপের ফ্র্যাকশনের মধ্যে, মানে রাউন্ড ফিগারে থাকবেন। বেশ, যদি 6.2 আসলো তাহলে আপনি 6 নিন, বা 6.9, 7 এই টাইপের ক্ষেত্রে আপনি 7 করে দেন, রাউন্ড ফিগারে রাখার চেষ্টা করবেন। কিন্তু 5টাকে 6.5 এভাবে লিখতে পারবেন। ক্লিয়ার? প্রেসক্রিপশন বিষয়ে আর কারো কোনো জিজ্ঞাসা, বা ওভারঅল আর কোনো, আমাদের এটাই আমাদের টপিক ছিল, হ্যাঁ, রিটেনের কিন্তু পুরোটা বিষয়ে আলোচনা করা হয়ে গেছে। বা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটাই আপনাদের রিভিউ, মোটামুটি টপিক তো এটা এটুকুই ছিল মেবি। আরেকটা ইনস্ট্রাকশন আমার পক্ষ থেকে, যেটা অবশ্যই আপনারা কোশ্চেনের উপরে, মানে ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন, কোনো কোশ্চেনকে ম্যান্ডেটরি করা হয়েছে কিনা। অবশ্যই ম্যান্ডেটরি করা আছে, এই জন্যই হয়তো কথাটা বলতেছি। অর্থাৎ বোথ মিড টার্ম অ্যান্ড ফাইনালের ক্ষেত্রে, মিড টার্মে আপনাদের মনে হয় 4টা কোশ্চেন কাভার করতে বলা হয়েছে, ফাইনালে আপনাদেরকেও 4টা কোশ্চেন লেখার জন্য বলা হয়েছে, হ্যাঁ। মিড টার্মের ক্ষেত্রে প্রেসক্রিপশন নাম্বার 5টা ম্যান্ডেটরি করা আছে, সো এই জিনিসগুলো, ইনস্ট্রাকশন গুলো অবশ্যই পড়ে নেবেন, হ্যাঁ। আর অপশনাল কি কিছু থাকবে ম্যাম? হুম, না, এক্সট্রা রেখেছি এক্সট্রা। মিড টার্মের ক্ষেত্রে আপনাদের 4টা কোশ্চেন, মানে 5টা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। কিন্তু 5 নম্বর প্রেসক্রিপশন আছে, 5 নম্বরটা সবার জন্য ম্যান্ডেটরি, তার মানে প্রেসক্রিপশন স্কিপ করার সুযোগ নেই। সেম হচ্ছে ফাইনালের ক্ষেত্রেও আপনাদের 5টা কোশ্চেন দেওয়া আছে, 5টার মধ্যে 4টা লিখতে হবে। প্রেসক্রিপশনের মধ্যে আবার 5টা আছে, হ্যাঁ, এরকম বেসিস ভাগ করা আছে। তো অবশ্যই ইনস্ট্রাকশন দেখে নেবেন। ফাইনালে 2টা কোশ্চেন ম্যান্ডেটরি আছে, তো এই জিনিসগুলো কেউ স্কিপ করলে কিন্তু মানে মেজর ভুল, পুরো কোশ্চেনটাই তখন মানে কাটা দিতে হয়, এটা আসলে বুঝতেই পারতেছেন। সো ইনস্ট্রাকশনটা অবশ্যই কোন 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 কোশ্চেনটা ম্যান্ডেটরি আছে সেটাকে বেসিস করে দেন সিলেক্ট করবেন। প্রেসক্রিপশন সহই মনে হয় 5টা, হ্যাঁ 5টা, দেন মনে হয় একটা অপশন দেওয়া আছে, সবকিছুর ক্ষেত্রে অপশন আছে, 5টার মধ্যে 4টা এরকমই দেওয়া আছে। মিড টার্ম মনে হয় আপনাদের 1 ঘন্টা, কিন্তু ফাইনালটা নিয়ে টাইমিংটা আমি একটু পরে আপনাদের কোশ্চেন পাঠাই দিব স্যারকে। ফাইনালে মনে হয় আপনাদের 75 মিনিট। 75 মিনিট এনাফ না 4টা কোশ্চেন লেখার জন্য? 1 ঘন্টা 15 মিনিট। যে রিটেন কোর্স পার্ট গুলো প্রেসক্রিপশনের জন্য আপনাদের 7 মিনিট এনাফ কিনা? 5-7 মিনিটে প্রেসক্রিপশন হয়ে যায়, 5 মিনিটেই হয়ে যাওয়ার কথা, 5-7 মিনিটে। প্রেসক্রিপশনকে যদি 7 মিনিট, হ্যাঁ ঠিক আছে না? ম্যাম 1.5 ঘন্টা দিলে মনে হয় ভালো ঘন্টা হয় ম্যাম, দেন। আজকে আমরা 1.5 ঘন্টা দিয়েছিলাম। দেড় 1.5 ঘন্টা ঘন্টা রাখলে হ্যাঁ ভালো হ্যাঁ হয়, বলেন। আগে শেষ হয়ে গেলে আমরা আগে জমা দিয়ে দেবো ম্যাম, যদি 75 হয়ে যায় আমরা আগে জমা দিয়ে দেবো। 1.5 ঘন্টা আবার বেশিও হয়ে যাচ্ছে, আমার কোশ্চেন খুব বড় না, 10, 10, 10, 10, 30। আচ্ছা, তাহলে এটা ভেবে দেখতেছি আমি, 1 ঘন্টা 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপর দেখি যে এটা তাহলে আরেকবার রিভিউ করে দেখি কোশ্চেনটা একটু বাড়ানো যায় কিনা। ওকে, তাহলে এটাই হচ্ছে ফাইনাল যেটা কথা থাকলো। রিটেন পার্টটার জন্য তো আছেই, প্লাস প্রেসক্রিপশন দুইটার জন্য ম্যান্ডেটরি আছে। তো প্রেসক্রিপশন গুলো ভালো করে শিখেন, ডোজিংটা সহজ করে যে এই সময়ের মধ্যে যতটুকু জানা যায়, আর বডি ওয়েটটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটাই আমার পক্ষ থেকে ছিল। এখন আপনাদের মধ্যে থেকে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা? প্রেসক্রিপশন আমরা যেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করছি ওখান থেকে কি করব, মানে
গুলো অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা। এটা একটা গুড কোশ্চেন, কিন্তু আসলে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট সবগুলো আমার দেখা হয়নি, সো এটা আমি যদি কনফার্মেশনটা আসলে বলা ঠিক হবে না। আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কিন্তু অ্যাসাইনমেন্ট সবগুলো আমি দেখে শেষ করি নাই আর কি। এরকম কোনো আসলে, যেহেতু আপনাদের খাতাগুলো এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, স্যার দিতে চেয়েছিল, এখনো পৌঁছায়নি। তো আমি যেটা বলবো আমার পক্ষ থেকে, যেটা যেহেতু আমি সবগুলো দেখি নাই, তো আমার এটা না দেখে বলাটা ঠিক হবে না। আমি বলবো আমি একটা প্রেসক্রিপশনের আপনাদেরকে স্যাম্পল দিয়েছিলাম মনে হয়, কোনটা পিপিআর না সামথিং এরকম কিছু একটা ছিল, এবং কি কি বেসিস গুলো ফলো করতে হবে অবশ্যই ওখানে দেওয়া আছে। হ্যাঁ, আর আপনাদের হেল্পের জন্য আমি লাইন অফ ট্রিটমেন্টের কিছু শিট দেওয়া ছিল, কোন কোন ড্রাগ গুলো চুজ করতে হবে। সেই বেসিসে যদি আপনি ড্রাগ গুলো যে কোনো আপনার পছন্দ মতো, মানে যে কোনো গ্রুপের, সাপোজ স্ট্রেপ্টোমাইসিন যদি থাকে, সেখান থেকে আপনার পছন্দ মতো যেটা আপনার নাম সহজ লাগে সেরকম চুজ করে নেন। আর আরো যদি আপনাদের মনে হয় আপনাদের ভিতরে যে কেউ ভালো প্র্যাকটিসে আছেন, যারা ভালো প্রেসক্রিপশন আছে, তাদের হেল্প নেন, গ্রুপ গ্রুপ ওয়ার্ক করেন, যারা জানে ভালো তারা লিখে গ্রুপে শেয়ার করেন। 15টা প্রেসক্রিপশন আপনারা পার্টিসিপেন্ট কত, 58, 15টা প্রেসক্রিপশন মানে এক রাত কি, এখন বসলেও 1 ঘন্টার মধ্যে এটা সবাই মিলে করলে খুবই ইজি। ঠিক আছে, একজন আরেকজনকে কোঅপারেট করেন যারা ভালো জানেন। আর আমি স্যাম্পল হিসেবে যেটা দিচ্ছি, আমি শুধু বলেছি এইভাবে ফলো করেন, ডোজটা কিভাবে দেওয়া হচ্ছে, মানে ডোজেসটা কোনটার পরে কোনটা লিখতে হবে, প্লাস হচ্ছে ওভারঅল যে যে পার্ট গুলো রাখার জন্য বলা হয়েছিল। আর যেটা বললাম যে যদি কোনো হেল্প তারপরেও নেওয়ার লাগে, আপনার লাইন অফ ট্রিটমেন্টের জন্য যে শিটগুলোর ছবি মনে হয় দিয়েছিলাম সামথিং এরকম, ওখান থেকে যদি কোনো ড্রাগ চুজ করা নিয়ে কনফিউশন আছে, ওখানে একটু যেতে পারেন, দেখতে পারেন যে কোন ড্রাগ গুলো কোনটার ক্ষেত্রে আছে, আমরা লাইন অফ ট্রিটমেন্টে লিখেছিলাম। তারপরে আরো মনে হয় একটা আপনাদের হেল্পের জন্য আরেকটা মনে হয় শিট দেওয়া ছিল কিনা, লাইন। তারপরেও যদি কোনো কমপ্লিকেশন আসে এর মধ্যে, তো জানাবেন, শেয়ারের মাধ্যমে ফেস করতে পারেন, সমস্যা নেই। আর যেটা বললাম, তো 15টা প্রেসক্রিপশন, আপনাদের মধ্যে অনেকেই প্র্যাকটিসে আছেন, অনেকেই ভালো হয়তো জানেন বা লেখেন, তারা সবাইকে কোলাবোরেশন করেন। ম্যাম ওকে, সেক্ষেত্রে যে আর জাস্টিফিকেশনের কথা বলছিলেন ওইটা তো মনে হয় লেখা লাগবে না। জাস্টিফিকেশন জাস্টিফিকেশন বলছিলেন মানে পরীক্ষা আসলে লিখতে হবে বা কি এরকম কিছু একটা বলছিলেন ক্লাসের সময় আর কি। না 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 না, আমি জাস্টিফিকেশনের কথা বলেছিলাম জাস্টিফিকেশন ভাইবার জন্য। অর্থাৎ সাপোজ আপনার এক্সামে যে কোশ্চেন গুলো এসেছে, কখনো যদি আমার ভাইবায় মনে হয় আপনি একটা, আমি যেহেতু দিয়েছি প্রেসক্রিপশন, আমার যদি মনে হয় যে এই প্রেসক্রিপশনটাতে আপনি কি ড্রাগ চয়েস করেছেন বা কি ট্রিটমেন্ট দিয়েছেন, আপনার কাছে যদি আমি জানতে চাই, তখন আছে আমার কোশ্চেন যদি থাকে কেন এই ড্রাগটা আপনি চুজ করলেন, বা আপনি এই ডিজিজের ক্ষেত্রে কেন এই ড্রাগ গুলোই দিলেন, তখন আপনাকে ভাইবার জন্য জাস্টিফিকেশন গুলো একটু জানা, যে এই কারণে আর কি আপনি ড্রাগটা চুজ করেছেন। এটা ভাইবার জন্য, এক্সামের জন্য কোনো রিটেন পার্টেও নাই, প্রেসক্রিপশনেও জাস্টিফিকেশন লেখা লাগবে না। প্রেসক্রিপশন আপনার সাইন পর্যন্ত, সাইন দিয়ে ডেট দেওয়া পর্যন্ত শেষ। আর যেটা বললাম ভাইবার জন্য, তো জাস্টিফিকেশনটা পড়বেন, পাশাপাশি যে শিটগুলো আছে অবশ্যই গো থ্রু করবেন, কোনটার কি টেম্পারেচার, পালস কোন জায়গা থেকে নেওয়া হচ্ছে, কি কি মেথডে আমরা ডিস্টেন্স ইন্সপেকশন করলাম, বিহেভিয়ার গুলো কি ছিল, মানে ওভারঅল যে শিটটা অবশ্যই গো থ্রু করে আসতে হবে, রিডিং দিয়ে হলেও আসতে হবে। ক্লিয়ার? আর কারো কোনো কিছু জানার না থাকলে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, খুব কঠিন হয়নি, খুব ঘাবড়ানোর বিষয়ও নয়, টপিক অল্প আছে, একদিন সময়ও পাচ্ছেন, পড়লে মেবি খুব গোছায় পড়া সম্ভব, ভালো হবে ইনশাল্লাহ। টাইম নিয়ে দেখি আমি কিছুক্ষণ পরে আপনাদের টাইমটা একটু চিন্তা করে যদি সম্ভব হয়। মিড টার্মের জন্য 1 ঘন্টা দিয়ে আছে, মিড টার্মেও চারটা, হ্যাঁ, মিড টার্ম থেকে মিড টার্মের কোশ্চেন যেটা ফাইনাল মোটামুটি কাছাকাছি, শুধু মনে হয় প্রেসক্রিপশন মিড টার্মের থেকে 3টা বেশি, এই জন্য আর কি 15 মিনিট বেশি দিয়েছিলাম সেই হিসাবে। তো 1.5 ঘন্টা না, দেখি 1.5 ঘন্টাতে করা যায় কিনা। ওকে, তা আপনাদের আজকে কি অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো নাকি অ্যাটেন্ডেন্স বাদ কাউন্ট করবো না? কারণ শেয়ার কই, শেয়ার কি আজকে ক্লাসে নাই নাকি? মামুন কিংবা হচ্ছে জাকারিয়া কেউ নাই? ম্যাম আজকে অ্যাটেন্ডেন্স থাক, অনেকেই মনে হয় বের হয়ে গেছে। আচ্ছা, না জয়েন করলে সমস্যা না, ওরা তো আমাকে এইভাবেই দিয়েছে যে জয়েন করলেও অ্যাটলিস্ট তাদেরকে অ্যাবসেন্ট করি না আর কি, রাখা হয়নি কখনো অ্যাবসেন্ট করা। কিন্তু আপনাদের শেয়াররা মনে হয় আজকে নাই, থাকলে তখন কথা বলার কথা, কাউরেই পেলাম না, মামুনও নাই, জাকারিয়াও নাই, মেবি প্রোগ্রামের জন্য হয়তো ম্যাম ব্যস্ত। কালকে একটা প্রোগ্রাম আছে তো এজন্য ওরা মনে হয় ব্যস্ত। আচ্ছা আচ্ছা, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি যদি কাউন্ট করে সবাইকেও প্রেজেন্ট দিয়ে দিলাম, সমস্যা নাই। ওকে ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমাদের এখানেই শেষ করতে পারি।
বেস্ট উইশেস, ভালো হবে এক্সাম। হ্যাঁ, ওয়ারিড হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওকে ম্যাম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।